কৈশোরে পৌঁছানো মানে শুধু মুড বদলানো বা বড় হয়ে ওঠা না হয়ে পুরো একটা নতুন প্রজাতিতে রূপান্তরিত হওয়া হতো। যদি তোমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দানবটা কোনো অন্ধকার কোণে বা দুঃস্বপ্নের ভেতরে লুকিয়ে না থেকে প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে তোমার দিকেই তাকিয়ে থাকত। এটি একটি 15 বছর বয়সী মেয়ে মিয়ার গল্প, যে শুধু নিজেকে সবার থেকে আলাদা বা বিচ্ছিন্ন মনে করে না, তার নিজের শরীরই যেন তার মানব সত্তাকে প্রত্যাখ্যান করতে শুরু করেছে। আর সে যে ভয়াবহ পরিবর্তনের মধ্য দিয়ে যাবে তা তোমাকে বাধ্য করবে নতুন করে ভাবতে আসলে স্বাভাবিক বলতে কি বোঝায়। গল্পের শুরু হয় এক রহস্যময় দৃশ্য দিয়ে। একটি ছোট্ট শান্ত স্বভাবের মেয়ে মিয়া, সে একা দাঁড়িয়ে আছে বিশাল ফাঁকা সমুদ্র সৈকতে, তার দৃষ্টি স্থির দূরের অসীম সমুদ্রের দিকে। সেই মুহূর্তেই আমরা বুঝতে পারি সমুদ্রের প্রতি তার এক অদ্ভুত গভীর এবং রহস্যময় টান আছে, যেন সমুদ্র তাকে ডাকছে, এমন এক সম্পর্ক যা ভাষায় বোঝানো যায় না। এরপর দৃশ্যটি সময়ের সাথে এগিয়ে যায়। এখন মিয়ার বয়স 15 বছর। তার বাবার চাকরির কারণে পুরো পরিবারকে নতুন এক শহরে চলে আসতে হয়েছে, আর এর মানে হলো মিয়াকে শুরু করতে হবে সম্পূর্ণ নতুন একটি স্কুলে। মিয়ার জন্য এটা ভীষণ কঠিন একটি পরিস্থিতি। সে খুবই লাজুক এবং অন্তর্মুখী স্বভাবের মেয়ে, সহজে কারো সঙ্গে মিশতে পারে না। স্কুলে প্রতিটা দিন তার কাছে নিঃসঙ্গতার মতো লাগে। করিডোরে হাঁটার সময় মনে হয় যেন কেউ সত্যিই তাকে দেখে না, বোঝে না। তবুও ভেতরে ভেতরে তার একটা প্রবল ইচ্ছে কাজ করে। সে সবার মতো হতে চায়, সবার সঙ্গে মিশে যেতে চায়, গ্রহণযোগ্য হতে চায়। আর সেই কারণেই মরিয়া হয়ে সে নজর দেয় স্কুলের সবচেয়ে জনপ্রিয় গ্রুপটার দিকে। এরা হলো ধনী, স্টাইলিশ, আত্মবিশ্বাসী কিছু ছেলেমেয়ের একটি দল, যাদের সবাই চেনে, সবাই অনুসরণ করে। স্কুলে তাদের আলাদা প্রভাব আছে। মিয়ার কাছে মনে হয় যদি কোনোভাবে সেই দলে জায়গা করে নিতে পারে তাহলে হয়তো তার একাকিত্ব শেষ হবে। মিয়া তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করে, যেন অন্তত একবার তারা তার দিকে তাকায়, তাকে গুরুত্ব দেয়। কিন্তু তার অস্বস্তিকর জড়তা ভরা চেষ্টা সবার কাছে একেবারেই গুরুত্বহীন হয়ে যায়। কেউ তাকে পাত্তাই দেয় না। তাদের উদাসীন আচরণ মিয়াকে ভীষণভাবে আহত করে। সে নিজেকে আরও বেশি প্রত্যাখ্যাত, আরও বেশি একা অনুভব করতে থাকে। বাড়িতে ফিরে তার মা খুব সাধারণভাবে জিজ্ঞেস করেন, তোমার প্রথম দিনটা কেমন গেল? কিন্তু এই সাধারণ প্রশ্নটাই যেন মিয়ার ভেতরে জমে থাকা সব হতাশা, রাগ আর একাকিত্বের বিস্ফোরণ ঘটায়। বের হয়ে যাও! রাগে আর হতাশায় সে তার মাকে ধাক্কা দেয়। তার মা মেঝেতে পড়ে যান এবং আতঙ্কে চিৎকার করে ওঠেন। এই ঘটনার পর তার বাবা মিয়াকে খুব কঠোরভাবে বকাঝকা করেন। কিন্তু তখনই স্পষ্ট হয়ে যায় মিয়ার সাধারণ কিশোরী সুলভ মানসিক অস্থিরতা ধীরে ধীরে আরও অন্ধকার, আরও বিপজ্জনক রূপ নিচ্ছে। সময় যেতে থাকে, আর সেই সঙ্গে মিয়া তার নিজের শরীরের ভেতরে কিছু অদ্ভুত ব্যাখ্যাতীত পরিবর্তন টের পেতে শুরু করে। এমন কিছু যা স্বাভাবিক নয়। এক রাতে হঠাৎ এক অদ্ভুত নতুন তৃষ্ণা বা আকাঙ্ক্ষা তাকে রান্নাঘরের দিকে টেনে নিয়ে যায়। প্রথমে মনে হয় সে শুধু পানি খেতে এসেছে, কিন্তু এরপর যা করে তা ভীষণ অস্বস্তিকর। সে গ্লাস ভর্তি পানির মধ্যে প্রচুর পরিমাণে লবণ ঢেলে দেয়, অস্বাভাবিক রকমের অনেক লবণ। তারপর কোনো দ্বিধা না করে পুরোটা এক নিঃশ্বাসে গিলে নেয়। এটি ছিল একেবারেই অস্বাভাবিক এবং ভয় জাগানো একটি আচরণ, যেন তার শরীর এখন এমন কিছু চাইছে যা মানুষের স্বাভাবিক চাহিদার বাইরে। পরের দিন স্কুলে গিয়েও মিয়া আবার সেই জনপ্রিয় গ্রুপটার কাছে যাওয়ার চেষ্টা করে। এবার অবশেষে তাদের দলের নেত্রী জিয়ানা নামের একটি মেয়ে তার দিকে নজর দেয়। জিয়ানা মিয়াকে স্কুল শেষে তার বাড়িতে আড্ডা দিতে যাওয়ার আমন্ত্রণ জানায়। অবশেষে গ্রহণযোগ্য হওয়ার অনুভূতিতে মিয়া ভীষণ খুশি হয়ে যায়। এতদিন পর কেউ তাকে নিজের দলে নিতে চাইছে, এটাই তার কাছে অনেক বড় ব্যাপার। তাই সে আনন্দের সঙ্গে আমন্ত্রণ গ্রহণ করে। জিয়ানার বাড়িতে পৌঁছে মিয়ার মনে হয় যেন সে সম্পূর্ণ অন্য এক জগতে চলে এসেছে। তার নিজের শান্ত নিঃশব্দ জীবনের সঙ্গে এই পরিবেশের কোনো মিল নেই। মেয়েরা একসঙ্গে বসে ছেলেদের নিয়ে গল্প করে, হাসাহাসি করে, এমনকি একসঙ্গে পর্ণ দেখে, যেসব অভিজ্ঞতার সঙ্গে মিয়ার আগে কখনো পরিচয় হয়নি। তার কাছে পুরো পরিবেশটাই অদ্ভুত, নতুন এবং একই সঙ্গে কিছুটা অস্বস্তিকর। ধীরে ধীরে আড্ডার পরিবেশ আরও বেপরোয়া হয়ে ওঠে। হঠাৎ এক মেয়ে একটি বিপজ্জনক খেলার প্রস্তাব দেয়। খেলাটা হলো একজন আরেকজনের গলা চেপে ধরবে যতক্ষণ না সে অজ্ঞান হয়ে যায়, শুধু এটা অনুভব করার জন্য যে কেমন লাগে। প্রস্তাবটা শুনে সবাই চুপ হয়ে যায়। কারো সাহস হয় না এটা চেষ্টা করার। কিন্তু মিয়া, সে মরিয়া হয়ে চায় এই দলের অংশ হতে, তাদের কাছে নিজেকে প্রমাণ করতে। তাই দ্বিধা না করে সে নিজেই এগিয়ে আসে। সে বলে, আমি চাপ দেব। মিয়া নিজের 2 হাত জিয়ানার গলার চারপাশে রাখে এবং ধীরে ধীরে চাপ দিতে শুরু করে। চাপ বাড়ার সঙ্গে সঙ্গে জিয়ানার নিঃশ্বাস বন্ধ হতে থাকে। তার চোখ ঝাপসা হয়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই সে পুরোপুরি অজ্ঞান হয়ে পড়ে। তারপর যখন সে হঠাৎ হাঁপাতে হাঁপাতে জ্ঞান ফিরে পায়, তখন সবাই অবাক হয়ে যায়। কারণ জিয়ানা ভয় পায়নি, বরং তার চোখে এক অদ্ভুত উত্তেজনা। সে বলে, এটা নাকি অসাধারণ অনুভূতি ছিল, অবিশ্বাস্য। এমনকি সে অন্য মেয়েদেরও এটা চেষ্টা করতে উৎসাহ দিতে শুরু করে। জিয়ানার নির্ভীক প্রতিক্রিয়া দেখে মিয়ার ভেতরেও কৌতূহল জন্মায়। সে নিজেও অনুভব করতে চায় সেই অভিজ্ঞতা। যখন মিয়া বলে এবার তার পালা, জিয়ানা রাজি হয়ে যায়। সে নিজের হাত মিয়ার গলার চারপাশে রাখে এবং ধীরে ধীরে চাপ দিতে শুরু করে। মিয়ার নিঃশ্বাস ভারী হয়ে আসে, তার বুক কাঁপতে থাকে। চারপাশের শব্দ যেন দূরে সরে যেতে শুরু করে। আর ঠিক তখনই
মিয়ার সামনে হঠাৎ এক ভয়ঙ্কর তীব্র দৃশ্য ভেসে ওঠে। সে যেন দেখতে পায় গভীর অন্ধকার সমুদ্র। অসীম কালো পানির নিচে কিছু একটা লুকিয়ে আছে। একটা রহস্যময় ভীতিকর অনুভূতি তাকে পুরোপুরি গ্রাস করে ফেলে। এই আকস্মিক দর্শন তাকে প্রচণ্ড ধাক্কা দেয়। মুহূর্তের মধ্যেই সে বাস্তবে ফিরে আসে এবং হঠাৎ করেই জিয়ানাকে থামিয়ে দেয়। উদ্বিগ্ন কণ্ঠে সে বলে তার এখনই বাড়ি যেতে হবে। বাড়িতে ফিরে নিজের ঘরে ঢুকেই মিয়া অদ্ভুতভাবে পরিবারের অ্যাকোয়ারিয়ামের দিকে আকৃষ্ট হয়ে পড়ে। যেন ট্যাঙ্কের ভেতরের পানি তাকে ডাকছে। মিয়া গভীর মনোযোগ দিয়ে অ্যাকোয়ারিয়ামের ভেতরে সাঁতার কাটতে থাকা মাছগুলির দিকে তাকিয়ে থাকে। সে আচমকা হাত ঢুকিয়ে দেয় পানির ভেতর। এক ঝটকায় একটি জীবন্ত মাছ ধরে ফেলে। তারপর কোনো চিন্তা বা দ্বিধা ছাড়াই সে মাছটিকে কাঁচা অবস্থায় মুখে পুরে খেতে শুরু করে। দৃশ্যটা ছিল সম্পূর্ণ অস্বাভাবিক এবং ভয়ঙ্কর, যেন তার ভেতরে মানুষের স্বাভাবিক সত্তার বাইরে অন্য কিছু জেগে উঠছে। কিন্তু প্রায় সঙ্গে সঙ্গেই তার শরীর এই কাজের বিরুদ্ধে বিদ্রোহ করে। সে দৌড়ে বাথরুমে যায় এবং বমি করে পুরো মাছটা বের করে ফেলে। পরের দিন এখন সে পুরোপুরি সেই জনপ্রিয় গ্রুপের অংশ হয়ে গেছে। স্কুলে না গিয়ে মিয়া অন্য মেয়েদের সঙ্গে ঘুরতে বের হয় শপিং মলে। সেখানে তারা একের পর এক বেপরোয়া কাজ করতে থাকে। তারা প্রকাশ্যে অ্যালকোহল পান করে, সিগারেট খায়, এমনকি সুপারমার্কেট থেকে জিনিসও চুরি করে। একসময় একজন সিকিউরিটি গার্ড তাদের আচরণে সন্দেহ করতে শুরু করে। পরিস্থিতি বুঝে সবাই হঠাৎ দৌড়ে পালিয়ে যায়। তাদের এই উন্মত্ত দিনটির শেষ হয় একটি ব্রিজের ওপর। সেখানে দাঁড়িয়ে মেয়েগুলোর নিচ দিয়ে যাওয়া গাড়িগুলোর দিকে নিজেদের শার্ট তুলে শরীর দেখাতে শুরু করে। আর মিয়া, সে মরিয়া হয়ে চায় প্রমাণ করতে যে সেও তাদের মতোই সাহসী, বেপরোয়া এবং কুল। তাই সেও পুরোপুরি এই কাজগুলোর অংশ হয়ে যায়। এইসব চরম আচরণের মধ্য দিয়েই অবশেষে সে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করে। অবশেষে মিয়াকে আনুষ্ঠানিকভাবে সেই গ্রুপের একজন হিসাবে গ্রহণ করা হয়। কিন্তু এই ব্যক্তিগত জয় খুব বেশি সময় স্থায়ী হয় না। কিছুদিন পর একদিন গোসল করার সময় মিয়া হঠাৎ এক ভয়াবহ বিষয় লক্ষ্য করে। তার পায়ের আঙুলগুলো ধীরে ধীরে একসঙ্গে জোড়া লাগতে শুরু করেছে। আঙুলগুলোর মাঝখানে পাতলা চামড়ার একটি পর্দার মতো স্তর তৈরি হচ্ছে, যেন তার পা ধীরে ধীরে মানুষের পা থেকে অন্য কিছুর রূপ নিচ্ছে। দৃশ্যটা দেখে মিয়া আতঙ্কে জমে যায়। সে যতই চেষ্টা করুক না কেন পায়ের আঙুলগুলোকে আলাদা করতে পারে না। চামড়ার সেই পাতলা পর্দা যেন আরও শক্ত হয়ে জোড়া লেগে যাচ্ছে। মিয়া ভেতরে ভেতরে ভীষণ ভেঙে পড়ে। ভয়, বিভ্রান্তি আর আতঙ্ক তাকে গ্রাস করতে থাকে। কিন্তু তবুও সেই ভয়ঙ্কর পরিবর্তনের কথা কাউকে বলে না, না তার পরিবারকে, না বন্ধুদের। কারণ সে নিজেও বুঝতে পারছে না তার সঙ্গে আসলে কি হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, সে ভয় পাচ্ছে কেউ যদি তাকে অস্বাভাবিক ভাবে। অবশেষে একা এই গোপন বিষয়টা সহ্য করতে না পেরে সে স্কুল ফাঁকি দিয়ে গোপনে একজন ডাক্তারের কাছে যায়। ডাক্তার তার পা পরীক্ষা করেন। সবকিছু মনোযোগ দিয়ে দেখার পর তিনি শান্তভাবে বলেন, মিয়ার সিনড্যাকটিলি হয়েছে, অর্থাৎ জোড়া লাগানো আঙুল বা ওয়েবড টোজ। ডাক্তার তাকে বোঝান এটি খুব সাধারণ একটি জন্মগত সমস্যা। অনেক মানুষই এটা নিয়ে জন্মায় এবং ছোট্ট একটি অস্ত্রোপচারের মাধ্যমেই খুব সহজে এটি ঠিক করা সম্ভব। কিন্তু মিয়া সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে। সে দৃঢ় কণ্ঠে বলে, আমি এটা নিয়ে জন্মাইনি, এটা নতুন, এটা এখন হচ্ছে, তার শরীর এই মুহূর্তে বদলে যাচ্ছে। ডাক্তার তার কথা বিশ্বাস করেন না। তিনি সন্দেহ ভরে বলেন, এভাবে হঠাৎ শরীরের এমন পরিবর্তন হওয়া অসম্ভব। তার কাছে এটা শুধু একটি সাধারণ শারীরিক সমস্যা। কিন্তু মিয়ার কাছে এটা ছিল এক ভয়ঙ্কর রহস্য, যা ধীরে ধীরে তাকে মানুষ থেকে অন্য কিছুর দিকে ঠেলে দিচ্ছে। যখন ডাক্তার অস্ত্রোপচারের প্রস্তুতি নিতে শুরু করেন, তখন মিয়া হঠাৎ আতঙ্কিত হয়ে পড়ে। তার মনে হয় যদি অপারেশন হয় তাহলে সবাই তার শরীরের এই অস্বাভাবিক পরিবর্তনের সত্যটা জেনে যাবে। ভয়ে সে ক্লিনিক থেকে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু সমস্যাটা তো আর থেমে নেই। তাই মিয়া সিদ্ধান্ত নেয় সে নিজে এটা সামলাবে। সে একটি সুপারমার্কেটে যায়, সেখান থেকে একটি কাঁচি আর কিছু ব্যান্ডেজ কিনে বাড়ি ফিরে আসে। এরপর শুরু হয় এক ভয়াবহ আত্মনির্যাতনের দৃশ্য। নিজের ঘরে বসে মিয়া কাঁচি দিয়ে পায়ের আঙুলের মাঝের জোড়া লাগানো চামড়া কেটে আলাদা করতে শুরু করে। প্রচণ্ড যন্ত্রণায় তার পুরো শরীর কেঁপে ওঠে, রক্ত বেরোতে থাকে। তবুও সে থামে না, কারণ সে মরিয়া হয়ে নিজের শরীরকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে চায়। এই অদ্ভুত এবং ভয়ঙ্কর শারীরিক পরিবর্তনগুলো ধীরে ধীরে মিয়ার সন্দেহ গিয়ে পড়ে তার নিজের বাবা মায়ের উপর। তার চোখে তারা দুজনেই একদম স্বাভাবিক মানুষ, কোনো অদ্ভুত পরিবর্তন নেই, কোনো ভয়ঙ্কর লক্ষণ নেই। কিন্তু সে নিজে, তার শরীর যেন ধীরে ধীরে কোনো অচেনা ভিন গ্রহের প্রাণীতে রূপ নিচ্ছে। এই ভাবনাগুলো তাকে ভিতর থেকে তাড়িয়ে বেড়াতে থাকে। একদিন সে পুরনো পারিবারিক ফটো অ্যালবাম বের করে। সে মরিয়া হয়ে কোনো সূত্র খুঁজতে থাকে, এমন কিছু যা তার পরিবর্তনের ব্যাখ্যা দিতে পারে। পাতার পর পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ সে একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করে। অ্যালবামে তার মায়ের গর্ভবতী অবস্থার একটিও ছবি নেই, একটাও না। এই বিষয়টা সঙ্গে সঙ্গে তার মনে নতুন এক ভয়ঙ্কর সন্দেহ জাগিয়ে তোলে। সে সরাসরি তার মায়ের মুখোমুখি হয়, প্রশ্ন করে, তোমার প্রেগন্যান্সির কোনো ছবি নেই কেন? আর আমি তোমাদের মতো দেখতে না কেন? কিন্তু তার মা কোনো সোজাসাপটা উত্তর দেন না। তিনি কথাগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। আর ঠিক তখনই মিয়ার সন্দেহ আরও গভীর হয়ে ওঠে। তার মাথার ভেতর একটি ভয়ঙ্কর প্রশ্ন ঘুরতে থাকে, আমি কি দত্তক নেওয়া সন্তান? মিয়ার এই অদ্ভুত প্রশ্নগুলো তার বাবা মাকেও ভয় পাইয়ে দিতে শুরু করে। তারা এখন স্পষ্টভাবে বুঝতে পারছেন মিয়ার আচরণ দিন দিন আরও অস্বাভাবিক হয়ে উঠছে।
একদিন রাতের খাবারের টেবিলে তারা আরও ভয়ঙ্কর কিছু লক্ষ্য করেন। মিয়া খাবার খেতে শুরু করে একদম হিংস্র পশুর মতো আচরণ করে, যেন সে বহুদিন না খেয়েছিল। তার খাওয়ার ভঙ্গিতে কোনো স্বাভাবিকতা নেই, সে প্রায় খাবারের ওপর ঝাঁপিয়ে পড়ছে। কিন্তু তার বাবা মা বিষয়টাকে গুরুত্ব না দিয়ে এটাকে সাধারণ কিশোরী সুলভ পরিবর্তন বলে ধরে নেন। তারা ভাবেন হয়তো হঠাৎ শারীরিক বৃদ্ধি হচ্ছে, অথবা এটা কেবল কিশোর বয়সের রাগী আচরণ। বরং তারা আগের মতোই মিয়াকে তার বিদ্রোহী স্বভাবের জন্য বকাঝকা করতে থাকেন। বাড়ির এই চাপা উত্তেজনা আর অস্বস্তিকর পরিবেশ থেকে পালিয়ে থাকার জন্য মিয়া এখন আগের চেয়ে আরও বেশি সময় কাটাতে শুরু করে তার নতুন বন্ধুদের সঙ্গে। সে নিয়মিত মদ পান করতে থাকে, উন্মত্ত পার্টির ভিড়ে নিজেকে হারিয়ে ফেলতে থাকে। আর এক রাতে মাতাল অবস্থায় কৌতূহল আর কিশোরী সুলভ পরীক্ষা নিরীক্ষার বসে সে প্রথমবারের মতো সেই গ্রুপের আরেকটি মেয়ের সঙ্গে অন্তরঙ্গ অভিজ্ঞতার মধ্যে জড়ায়। যখন স্কুল থেকে একটি পিকনিকের ঘোষণা দেওয়া হয়, মিয়া ভীষণ আগ্রহ নিয়ে তার বাবা মায়ের কাছে যাওয়ার অনুমতি চায়, কিন্তু তারা সরাসরি না করে দেন। তাদের চোখে মিয়ার আচরণ আগের থেকেই অনেক বেশি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তাই তারা আর তাকে বিশ্বাস করতে পারছিলেন না। কিন্তু মিয়া এবার আর থামার মতো অবস্থায় নেই, সে বিদ্রোহী হয়ে উঠেছে। নিজের বাবার স্বাক্ষর নকল করে সে অনুমতিপত্রে সই করে ফেলে এবং বন্ধুদের সঙ্গে পিকনিকে চলে যায়। পিকনিকে গিয়া পরিবেশ আরও বেপরোয়া হয়ে ওঠে। চারপাশে প্রচুর মদ্যপান চলছে, হাসাহাসি, চিৎকার, উন্মত্ততা, সব মিলিয়ে যেন নিয়ন্ত্রণহীন এক রাত। এই সময় মিয়া তার ক্লাসের একটি ছেলের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, কিন্তু হঠাৎই তার শরীরের ভেতর তীব্র ধারালো ব্যথা ছড়িয়ে পড়ে। এমন ব্যথা যেন শরীরের ভেতরে কিছু ছেড়ে যাচ্ছে। মিয়া সঙ্গে সঙ্গে থেমে যায়। আতঙ্কিত হয়ে সে বাথরুমে গিয়ে নিজেকে পরীক্ষা করে, আর সেখানে সে যা দেখে তা তাকে পুরোপুরি ভয় পাইয়ে দেয়। তার পায়ে গাঢ় কালচে দাগ পড়ে গেছে। দাগগুলো দেখতে অনেকটা আঘাতের চিহ্ন বা ক্ষতের মতো। এগুলো একেবারেই স্বাভাবিক কিছু নয়। ভয় আর আতঙ্কে মিয়ার শ্বাস ভারী হয়ে আসে। সে আর মানসিকভাবে নিজেকে সামলাতে পারে না। অবশেষে আতঙ্কে অভিভূত হয়ে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। অচেতন অবস্থায় আবারও সে সেই রহস্যময় জলজ দর্শন দেখতে পায়, কিন্তু এবার দৃশ্যটা আরও স্পষ্ট। সে নিজেকেই দেখতে পায় গভীর সমুদ্রের ভেতর অবলীলায় সাঁতার কাটছে। অন্ধকার অসীম পানের নিচে সে যেন সম্পূর্ণ স্বাভাবিক, যেন সেখানেই তার আসল জায়গা। যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে প্রচণ্ডভাবে বমি করতে শুরু করে। ঠিক সেই সময় তার এক বান্ধবী বাথরুমে ঢুকে পড়ে। মিয়া লুকানোর আগেই সে মিয়ার পায়ের সেই অদ্ভুত দাগগুলোর এক ঝলক দেখে ফেলে। লজ্জা আর ভয়ে মিয়া দ্রুত নিজের প্যান্ট টেনে ঠিক করে ফেলে এবং সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। বাড়ি ফিরে সে দেখতে পায় তার বাবা মা রাগে অপেক্ষা করছেন। তারা জেনে গেছেন যে মিয়া পিকনিকের ব্যাপারে মিথ্যা বলেছিল। সঙ্গে সঙ্গে শুরু হয় তীব্র ঝগড়া। চিৎকার, রাগ, হতাশা সব একসঙ্গে বিস্ফোরিত হয়ে ওঠে। মিয়া পুরোপুরি ভেঙে পড়ে। সে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়, তারপর কাপড় খুলে মেঝেতে লুটিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়ে। কাঁদতে কাঁদতেই একসময় ঘুমিয়ে পড়ে। কিন্তু পরের সকালে ঘুম ভাঙতেই তার জন্য অপেক্ষা করছিল আরও ভয়ঙ্কর এক আতঙ্ক। রাতারাতি মিয়ার পায়ের সেই কালচে দাগগুলো আরও ভয়ঙ্কর রূপ নেয়। এখন সেখানে ছোট ছোট মাংসল উঁচু অংশ গজাতে শুরু করেছে। দেখতে সেগুলো ভয়ঙ্করভাবে মাছের আঁশের শুরুর মতো লাগছে। দৃশ্যটা দেখে মিয়া সম্পূর্ণ আতঙ্কিত হয়ে যায়। সে বুঝতে পারছে তার শরীর আর মানুষের মতো থাকছে না, কিছু একটা ধীরে ধীরে তাকে বদলে দিচ্ছে। নিজের পা থেকে খসে পড়া সেই অদ্ভুত চামড়াগুলো লুকানোর জন্য সে মরিয়া হয়ে চেষ্টা করে। স্কুলে যাওয়ার আগে কম্বল দিয়ে পাগুলো ঢেকে রাখে, যেন কেউ কিছু দেখতে না পায়। কিন্তু তার ভেতরের পরিবর্তন আর লুকিয়ে রাখা ক্রমশ কঠিন হয়ে উঠছিল। স্কুলে সেদিন জীববিজ্ঞানের ক্লাস চলছিল। শিক্ষক একটি মাছ কেটে তার ভেতরের অঙ্গপ্রত্যঙ্গ দেখাচ্ছিলেন। সাধারণত কাঁচা মাছের গন্ধ মানুষের কাছে বিরক্তিকর লাগার কথা, কিন্তু মিয়ার ক্ষেত্রে উল্টোটা হয়। সেই কাঁচা মাংসের গন্ধ তাকে অদ্ভুতভাবে আকর্ষণ করতে থাকে, যেন তার শরীর সেটার জন্য ক্ষুধার্ত। ক্লাস শেষ হয়ে গেলে সবাই বেরিয়ে যায়, কিন্তু মিয়া অদ্ভুত এক টানের বসে আবার ল্যাবরেটরিতে ফিরে আসে। এখন সে একা, আর একা হতেই সে নিজের ভেতরের সেই আদিম নিয়ন্ত্রণহীন ক্ষুধার কাছে হার মেনে ফেলে। সে টেবিলের উপর রাখা কাঁটা মাছটা হাতে তুলে নেয়, তারপর সেটাকে কাঁচা অবস্থায় খেতে শুরু করে। দৃশ্যটা ছিল ভয়াবহ এবং অমানবিক। ঠিক তখনই তার ক্লাসের আরেকটি মেয়ে সেখানে ঢুকে পড়ে, আর সে নিজের চোখে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ফেলে। মুহূর্তের মধ্যেই মিয়ার ভেতরের আতঙ্ক রূপ নেয় হিংস্রতায়। সে ঝাঁপিয়ে পড়ে মেয়েটার ওপর, জোরে তাকে দেওয়ালের সঙ্গে আছড়ে ফেলে। তার চোখে তখন ভয় আর উন্মত্ততা একসঙ্গে জ্বলছিল। সে মেয়েটিকে হুমকি দেয়, যদি সে কাউকে এই ঘটনার কথা বলে তাহলে মিয়া তাকে মেরে ফেলবে। এখন মিয়ার জীবন পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সে নিজেও বুঝতে পারছে না তার শরীরে আসলে কি হচ্ছে, কেন সে এমন আচরণ করছে, কেন তার ভেতরে এই পশুসুলভ ক্ষুধা আর হিংস্রতা জন্ম নিচ্ছে। আর এই অসহায়ত্ব ধীরে ধীরে তাকে মানসিকভাবেও ভেঙে ফেলছে। অন্যদিকে স্কুল জুড়ে গুজব ছড়াতে শুরু করে। সবাই ফিসফিস করে মিয়ার পায়ের সেই অদ্ভুত রোগ নিয়ে কথা বলতে থাকে। কেউ জানে না সত্যটা কি, কিন্তু সবাই বুঝতে পারছে মিয়ার সঙ্গে ভয়ঙ্কর কিছু ঘটছে। এখন মিয়া ধীরে ধীরে সবার চোখে একঘরে হয়ে উঠছে। স্কুলে তাকে নিয়ে ফিসফিসানি চলছে, বন্ধুরাও অস্বস্তি বোধ করছে, আর সে নিজেও অনুভব করছে সে আর আগের মতো স্বাভাবিক নয়। সেই রাতেই তার বাবা মা একটি বিয়ের অনুষ্ঠানে যায় তাকে বাড়িতে একা রেখে। একাকিত্ব আর ভেতরের অস্থিরতা থেকে পালানোর সুযোগ পেয়ে মিয়া চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে যায়। সে চলে যায় সমুদ্রের ধারে হওয়া একটি বড় বিশৃঙ্খল বিচ পার্টিতে। সেখানে তার বন্ধুরা আগেই পৌঁছে গেছে। সবাই মদ খাচ্ছে, হইচই করছে, ছেলেদের সঙ্গে পানিতে নেমে উচ্ছ্বাসে মেতে আছে।
কিন্তু মিয়া সবার থেকে আলাদা হয়ে একা বসে থাকে। সে একের পর এক মদ পান করতে থাকে। তার মাথায় তখন ঘুরছে নিজের ভেঙে পড়া জীবনের কথা। তার শরীরের ভয়ঙ্কর পরিবর্তন, একাকিত্ব, ভয় সবকিছু যেন তাকে ভেতর থেকে চেপে ধরছে। একসময় সে মাটিতে শুয়ে পড়ে, পুরোপুরি ক্লান্ত ও মানসিকভাবে ভেঙে পড়া অবস্থায়। হঠাৎ কিছুক্ষণ পর চারপাশে আতঙ্কিত চিৎকার শোনা যায়। কেউ সাহায্যের জন্য চেঁচাচ্ছে। জিয়ানা, তার সেই বন্ধু যে অতিরিক্ত মদ খেয়ে ফেলেছিল, গভীর পানিতে পড়ে গেছে এবং ডুবে যাচ্ছে। দৌড়ে গিয়ে কোনো দ্বিধা নষ্ট না করে পানিতে ঝাঁপ দেয়। গভীর পানির ভেতর সে অবিশ্বাস্য দ্রুততায় সাঁতার কাটতে থাকে, যেন পানি তার জন্য অচেনা কিছু নয়, বরং এটাই তার স্বাভাবিক জায়গা। অবশেষে সে জিয়ানাকে টেনে নিরাপদে নিয়ে আসে এবং তার জীবন বাঁচায়। সেই মুহূর্তে জিয়ানা প্রথমবার সত্যিকারের মিয়াকে দেখতে পায়। সে বুঝতে পারে মিয়া যতই অদ্ভুত হোক না কেন, সে একজন বিশ্বস্ত এবং সাহসী বন্ধু। যখন সত্যিই প্রয়োজন ছিল, তখন একমাত্র মিয়াই সাহায্য করতে এগিয়ে এসেছিল। প্রথমবারের মতো মিয়া অনুভব করে কেউ তাকে বিচার না করে গ্রহণ করছে, কেউ তার ভেতরের মানুষটাকে দেখছে। এটি ছিল তার জীবনের এক বিরল, সুন্দর মুহূর্ত। কিন্তু সেই সামান্য শান্তিও খুব দ্রুত ভেঙে যায়। বাড়ি ফিরে বাথরুমে গিয়ে মিয়া তার শরীরে আরও ভয়ঙ্কর পরিবর্তন দেখতে পায়। তার বুকের পাশ ও শরীরের অংশে গভীর ফাটলের মতো দাগ তৈরি হয়েছে। দাগগুলো দেখতে একদম মাছের ফুলকার শুরুর মতো। আর তার পা, এখন পুরো পা জুড়ে ছড়িয়ে পড়েছে গাঢ় আঁশের মতো নকশা, যেন তার মানবদেহ ধীরে ধীরে পুরোপুরি জলজ প্রাণীর শরীরে রূপ নিচ্ছে। মিয়া ভেঙে পড়ে, সে হাউমাউ করে কাঁদতে থাকে। তার জীবনে সে কখনো খুব বেশি কিছু চায়নি। সে শুধু চেয়েছিল একটা স্বাভাবিক জীবন, সবার মতো সাধারণভাবে বাঁচতে, বন্ধু পেতে, গ্রহণযোগ্য হতে। কিন্তু এখন তার নিজের শরীরই যেন তাকে বিশ্বাসঘাতকতা করছে। আর সেই পরিবর্তন এতটাই ভয়ঙ্কর যে সে নিজেকেই আর মানুষ বলে মনে করতে পারছে না। পরের দিন জিয়ানা তাকে দেখতে তার বাড়িতে আসে। সে সত্যিই মিয়ার জন্য চিন্তিত ছিল, কিন্তু যখন সে মিয়ার পা আর কোমরের পুরো পরিবর্তনটা নিজের চোখে দেখে, তখন সে আতঙ্কে জমে যায়। মিয়ার শরীর এখন আর স্বাভাবিক মানুষের শরীরের মতো দেখাচ্ছিল না। তার চামড়া জুড়ে আঁশের মতো গাঢ় দাগ, বিকৃত পরিবর্তন, সব মিলিয়ে দৃশ্যটা ছিল ভয়ঙ্কর। জিয়ানা এতটাই শক খায় যে সঙ্গে সঙ্গে বমি করে ফেলে। যদিও সেটা ছিল ভয় থেকে, তবুও মিয়ার কাছে এটা মনে হয়েছিল ঘৃণার প্রতিক্রিয়া। আর সেটাই ছিল তার জন্য শেষ আঘাত, কারণ জিয়ানাই ছিল একমাত্র মানুষ যেটাকে বিচার না করে গ্রহণ করেছিল। আর এখন সেই মানুষটিও তার পরিবর্তন দেখে আতঙ্কিত। মিয়া কান্না আর রাগে চিৎকার করে ওঠে, বের হয়ে যাও। সেই রাতেই হতাশার মানসিক ভাঙনের মধ্যে ডুবে গিয়ে মিয়া আবার একটি পার্টিতে যায়। সে তখন যেন নিজের জীবন নিয়ে আর কিছুই ভাবছিল না। পার্টিতে কয়েকটি ছেলে তার দুর্বল মানসিক অবস্থার সুযোগ নেয়। তারা বুঝতে পারে মিয়া পুরোপুরি ভেঙে পড়েছে। তারা তাকে অতিরিক্ত মদ খাওয়ায়, এতটাই যে মিয়া প্রায় নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর তারা তাকে একটি বেডরুমে নিয়ে যায়, তার চোখ বেঁধে দেয়, আর তারপর তারা তার সুযোগ নিতে শুরু করে। মিয়া এতটাই বিভ্রান্ত আর মাতাল ছিল যে ঠিকমতো প্রতিরোধও করতে পারছিল না। ঠিক তখনই জিয়ানা সেখানে পৌঁছে যায়। সে দরজা খুলে ছেলেগুলোকে জোর করে সরিয়ে দেয় এবং মিয়াকে সেই পরিস্থিতি থেকে বাঁচায়। জিয়ানা বুঝতে পারছিল বিষয়টা এখন খুব গুরুতর হয়ে গেছে। সে মিয়াকে বলে তার অবশ্যই একজন ডাক্তারের কাছে যাওয়া দরকার। কিন্তু তখনই আলোতে ছেলেগুলোর চোখে পড়ে মিয়ার পা, আর তাদের প্রতিক্রিয়া ছিল নির্মম। তারা আতঙ্কে চিৎকার করে ওঠে, মনে করে মিয়ার শরীরে কোনো ভয়ঙ্কর ছোঁয়াচে রোগ হয়েছে। তারপর তারা তাকে ভয়ঙ্কর অপমান করতে শুরু করে, ঘৃণা ভরা কথা ছুড়ে দেয় তার দিকে। মুহূর্তের মধ্যেই মিয়া আবার নিজেকে দানবের মতো অনুভব করতে শুরু করে। অপমান, ভয় আর অসহ্য কষ্টে ভেঙে পড়ে সে পার্টি থেকে দৌড়ে বেরিয়ে যায়, আর অন্ধকার রাস্তায় দৌড়াতে দৌড়াতে নিয়ন্ত্রণহীনভাবে কাঁদতে থাকে। এখন মিয়ার শারীরিক অবস্থা দ্রুত অবনতি হতে শুরু করে। সে ঠিকমতো হাঁটতেও পারছিল না, প্রতিটা পদক্ষেপ যেন অসহ্য যন্ত্রণায় ভরা। বাড়িতে ফিরে সে পুরোপুরি আশাহীন হয়ে পড়ে। তার মনে হচ্ছিল সে আর কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। নিজের শরীরকে সে আর চিনতে পারছিল না, আর যা হয়ে উঠছে সেটা মেনে নেওয়ার শক্তিও তার ছিল না। অবশেষে হতাশা তাকে এমন এক জায়গায় নিয়ে যায় যেখান থেকে ফেরার পথ নেই। সে নিজের হাতের শিরা কেটে আত্মহত্যা করার চেষ্টা করে। রক্ত ঝরতে থাকে, ব্যথা ধীরে ধীরে পুরো শরীরকে অবশ করে দেয়। একসময় অতিরিক্ত যন্ত্রণা আর রক্তক্ষরণের কারণে সে বাথরুমের মেঝেতেই অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের দিন সকালে ধীরে ধীরে তার জ্ঞান ফেরে, আর চোখ খুলে সে নিজের শরীরের দিকে তাকায়। তারপর সে জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা খায়। রাতারাতি তার রূপান্তর সম্পূর্ণ নতুন স্তরে পৌঁছে যায়। তার দুই পা একসঙ্গে মিশে গেছে, মানুষের পা আর নেই। সেখানে তৈরি হয়েছে এক বিশাল শক্তিশালী নীলচে লেজ, ঠিক যেন কোনো জলপরীর লেজ। দৃশ্যটা অবিশ্বাস্য, ভয়ঙ্কর, কিন্তু একই সঙ্গে অদ্ভুতভাবে সুন্দরও। মিয়া তখনও প্রচণ্ড যন্ত্রণায় কাঁপছিল। সে হামাগুড়ি দিয়ে নিজের শরীর টেনে টেনে বাথটাবের দিকে যায়, তারপর কল খুলে টাব ভরে ফেলে পানিতে। আর ঠিক যেই মুহূর্তে তার নতুন শরীর পানির ভেতর ডুবে যায়, অলৌকিক কিছু ঘটে। মুহূর্তের মধ্যেই তার সমস্ত ব্যথা মিলিয়ে যায়। তার শরীরের প্রতিটা যন্ত্রণা, প্রতিটা অস্বস্তি হঠাৎ করেই শান্ত হয়ে যায়। এক গভীর প্রশান্তি তাকে ঘিরে ধরে। পানির ভেতরে প্রথমবারের মতো তার শরীরকে সঠিক মনে হয়, যেন এতদিন সে ভুল জায়গায় বেঁচেছিল, আর এখন অবশেষে সে নিজের সত্যিকারের রূপ খুঁজে পেয়েছে। সংগ্রাম শেষ হয়ে যায়। সে আর নিজের পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করে না, বরং জীবনে প্রথমবারের মতো সম্পূর্ণভাবে মেনে নেয় সে আসলে কি। এই নতুন শান্তি অনুভব করার পর সে জিয়ানাকে ফোন করে।
জিয়ানা দ্রুত তার কাছে চলে আসে। সে যখন মিয়ার সেই বিশাল লেজ দেখে তখন অবশ্যই অবাক হয়ে যায়, কিন্তু এবার সে পালিয়ে যায় না, সে ভয়ে পিছিয়ে পড়ে না, বরং সে তার বন্ধুর দিকে তাকায় গ্রহণযোগ্যতার চোখে। তারপর অর্ধেক ধরে অর্ধেক টেনে নিয়ে যায় গাড়ির দিকে। সে মিয়াকে কোথাও নিয়ে যাচ্ছে। গভীর রাতের অন্ধকারে জিয়ানা গাড়ি চালাতে থাকে, কিন্তু সে মিয়াকে কোনো হাসপাতালের দিকে নিয়ে যায় না, বরং সে তাকে নিয়ে যায় সেই বিশাল অন্ধকার সমুদ্রের ধারে, ঠিক সেই জায়গায় যেখানে এই গল্পের শুরু হয়েছিল। চাঁদের আলোয় সমুদ্রটা অসীম আর রহস্যময় লাগছিল। মিয়া নীরবে তাকিয়ে থাকে সেই অন্তহীন পানির দিকে। এটাই সেই জায়গা যেটা সে এতদিন ধরে নিজের দর্শনে দেখে এসেছে, যেন সমুদ্র তাকে অনেক আগে থেকেই ডাকছিল। মিয়া ধীরে ধীরে নিজের ফোন বের করে, তারপর মাকে শেষবারের মতো একটি ফোন করে। হয়তো তার মা শেষবারের মতো তাকে ডাকছিলেন, অথবা হয়তো মিয়া শুধু ঢেউয়ের শব্দ শুনছিল, যে শব্দ এখন তার কাছে বাড়ির মতো অনুভব হচ্ছিল। এটাই ছিল তার বিদায়। জিয়ানা তাকে গাড়ি থেকে নামতে সাহায্য করে এবং ধীরে ধীরে তীরের দিকে নিয়ে যায়। তারপর এক হৃদয় বিদারক কিন্তু সুন্দর দৃঢ়তায় মিয়া নিজের ফোনটি জিয়ানার হাতে তুলে দেয়। সে আর একবারও পেছনে তাকায় না। ধীরে ধীরে সে পানির দিকে এগিয়ে যেতে শুরু করে। এখন তার রূপান্তর সম্পূর্ণ। তার জলপরীর লেজ আর যন্ত্রণার উৎস নয়, বরং সেটাই এখন তাকে সামনে এগিয়ে নিয়ে যায়। সে ধীরে ধীরে সমুদ্রের পানিতে নেমে যায়। লবণাক্ত জল যেন তাকে আলিঙ্গন করে, তার প্রকৃত রূপকে স্বীকার করে নেয়। তারপর মিয়া সাঁতার কাটতে কাটতে আরও গভীরে চলে যায়, আরও দূরে। সে পেছনে ফেলে যায় মানুষের সেই পৃথিবী, স্কুল, পার্টি, অপমান, কষ্ট, একাকিত্ব, সবকিছু। অন্ধকার গভীর সমুদ্রের ভেতর মিলিয়ে যেতে যেতে অবশেষে সে এমন এক জায়গায় পৌঁছে যায় যেখানে তাকে আর লুকিয়ে থাকতে হবে না, যেখানে সে অবশেষে নিজের সত্যিকারের সত্তা হয়ে বাঁচতে পারবে। মানুষের সেই জীবন যেখানে মানিয়ে নেওয়ার জন্য মিয়া এত লড়াই করেছিল, ধীরে ধীরে ঢেউয়ের ভেতর মিলিয়ে যায়। সে ডুবে যায় না, সে রূপান্তরিত হয়। সে অবশেষে সেই সত্তায় পরিণত হয় যেটা হওয়ার জন্যেই যেন তার জন্ম হয়েছিল। গভীর নীল সমুদ্রের অন্ধকারে সে হারিয়ে যায়, সেই জায়গায় যেখানে সে সত্যিকারে অন্তর্ভুক্ত। যে সমুদ্র একসময় তার স্বপ্ন আর দুঃস্বপ্নে ভেসে উঠত, এখন সেটাই তার বাস্তবতা। একটি স্বাভাবিক জীবন পাওয়ার জন্য তার দীর্ঘ সংগ্রাম শেষ হয়ে যায়। এই সিনেমা আমাদের সামনে একটি শক্তিশালী সত্য তুলে ধরে। তুমি কখনো সত্যিকারের সুখী হতে পারবে না যতক্ষণ না তুমি নিজেকে নিজের প্রকৃত রূপে মেনে নিতে শিখছ। ব্লু মাই মাইন্ড সিনেমাটি ইএমডিবিতে 10-এর মধ্যে গড়ে 6.1 রেটিং পেয়েছে, যেখানে 3800-টিরও বেশি দর্শক তাদের মতামত দিয়েছেন। আমরা আশা করি এই মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনার মুভি প্রেমী বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এ ধরনের আরও দারুণ কন্টেন্ট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আপনার প্রিয় কোনো মুভির রিক্যাপ বা এক্সপ্লেনেশন দেখতে চান, তাহলে নিচে কমেন্টে সেই মুভির নাম লিখে জানান। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য।